গেল সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। বেশিরভাগ পাম্পগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যেসব পাম্প খোলা সেগুলোতেও লম্বা লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। অনেকে রাতভর অবস্থান করেছেন ফিলিং স্টেশনগুলোর সামনে। সামান্য তেল সংগ্রহের আশায় কেটেছে নির্ঘুম রাত। সকালেও পাল্টায়নি সেই চিত্র। চালক ও সাধারণ ভোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে সৃষ্ট এই সংকটে বিপাকে নগর জীবন। পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন কাজ সব জায়গায় পড়েছে নেতিবাচক প্রভাব। একটা সময় ছিল সব অফিসে যাওয়ার আগে আমি নাস্তা করবো, খাবো, এখন আমার ওইগুলো বাদ। এখন ফার্স্ট চিন্তা থাকবে আমার এক সপ্তাহ ফুয়েল নিতে হবে আমাকে। আমরা যারা তেল নেই প্রতিদিন ইউজ করি, 300-500 টাকার তেল দিলে আমাদের প্রতিদিন লাইনে আসতে হচ্ছে। এর জন্য যানজটটা বাড়তেছে। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা। ইন্টারন্যাশনালের সমস্যা হলে তো আমাদের সমস্যা হবে, এই জন্য কোনো কমান্স নাই। এভরিথিং ইজ ওকে। দর্শক, রাজধানীর বাইরের ফিলিং স্টেশনগুলোর খবরাখবর একটু জেনে নিতে চাই। ফেনী থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, পাম্পগুলোতে এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন? গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কি? শাওন, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের একটি পেট্রোল পাম্পে। আমি যে পাম্পটিতে আছি এখানকার এখন চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। কারণ হচ্ছে যে গত 17 তারিখ থেকে এখানে এই পেট্রোল পাম্পে হচ্ছে যে অকটেন দেয়া বন্ধ ছিল, যার কারণে 8 দিন পর এখানে অকটেন দেয়া হচ্ছে। আপনি চিত্রটি দেখছেন, এখানকার যে সকল মোটরসাইকেল বাইকার যারা রয়েছে তাদের আসলে এখানকার অবস্থানটি আপনি দেখতে পাচ্ছেন। 8 দিন পরে তারা এখানে কাঙ্ক্ষিত তাদের তেল পাচ্ছে। আমি অনেক চালকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আজ সকাল থেকে তারা বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেছেন, ঘুরে কোথাও তারা অকটেন পেট্রোল পায়নি। তবে যে ফেনীর যে 28টি পেট্রোল পাম্প রয়েছে এর বেশ কয়টিতে হচ্ছে যে ডিজেল পাওয়া গেলেও কিন্তু অকটেন এবং পেট্রোল কিন্তু পাওয়া যায় না, যার কারণে হচ্ছে যে মোটরসাইকেল চালক যারা রয়েছে তারা কিন্তু বিড়ম্বনায় পড়েছে। আমি ফেনীর পেট্রোল পাম্প মালিক সমিতির যিনি সভাপতি তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে ফেনীতে হচ্ছে যে প্রতিদিনের যে চাহিদা, সে চাহিদা হচ্ছে যে 2.5 লক্ষ থেকে 3.5 লক্ষ লিটারের সে চাহিদা যে ডিপো থেকে তারা পায়নি। আজকেও তারা যে চাহিদা নিয়ে আসলে যোগাযোগ করেছে সেখান থেকে মাত্র তাদেরকে হচ্ছে যে 4 ভাগের 1 ভাগ তেল সরবরাহ করা হয়েছে, যার কারণে হচ্ছে যে তেল দেওয়া হয়েছে এটিও আসলে খুব বেশি সময় ধরে আসলে তাদের চলবে না। হয়তোবা আজকে রাত বা কালকে সকাল থেকে আবারও কিন্তু এরকম তাদেরকে সংকটে পড়তে হবে। তবে এখানে যারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বারবার বলছেন, তারা মন্ত্রীকে দুষছেন, যে তারা বলছেন যে মন্ত্রী বলেছেন যে সকল পেট্রোল পাম্পে তেল মজুদ রয়েছে, কিন্তু তারা কিন্তু ঘুরেও সে তেল না পাওয়ার কারণে তারা এরকম খুব যাচ্ছেন এখানে। আমরা এর বাইরে হচ্ছে যে সকল বড় গাড়ি যেগুলো রয়েছে সে সকল বড় গাড়িতে যে পরিমাণ রেশনিং পদ্ধতিতে দেওয়ার কথা ছিল সেটিও তারা দিচ্ছে না, যার কারণে হচ্ছে যে সেখানেও একটা বড় ধরনের বিড়ম্বনা রয়েছে। তবে আমরা যদি বলি যে সর্বোপরি এবারে যে বাইকার যারা রয়েছে, যারা মোটরসাইকেল চালায় নিয়মিত, তাদের মূলত হচ্ছে যে ঈদের যে আমেজ ছিল সেটি কিন্তু ম্লান হয়ে গেছে। তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সে জ্বালানি তেল না পাওয়ার কারণে। শাওন। আরিফ, ধন্যবাদ আপনাকে। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় ঠিক করতে সচিবালয়ে বিশেষ মন্ত্রিসভার বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানান তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, যেসব পাম্প মালিক মজুত করছেন তারা লাভবান হবেন না। এদিকে প্যানিক বাইংয়ের কারণে জ্বালানি নিয়ে সরকার চাপে পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী এর সুযোগ নিতে পারে, তাই জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর। ইরান যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালী বিশ্বজুড়েই ব্যাহত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ। অনিশ্চয়তায় বাংলাদেশও। ঈদের ছুটিতে পাম্পগুলোতে 2 দিন বন্ধ ছিল তেলের সরবরাহ। এতে তৈরি হয় বাড়তি চাহিদা, তেল নিয়ে হাহাকার। পরিস্থিতি মোকাবেলায় সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা হয় এতে। সকালে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, বৈশ্বিক এই সংকট মোকাবেলায় নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। একটা প্যানিক বাইং শুরু হয়েছে। এই প্যানিক বাইংটার কারণে সরকারকে একটা চাপের মধ্যে থাকতে হয়, এবং আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের
পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। তথ্য উপদেষ্টা জানান, জ্বালানি তেলের সরবরাহ এবং বিপণন নিয়ে সমন্বয়হীনতা নেই। দাম বাড়তে পারে এমন শঙ্কায় কিছু পাম্প মালিক তেল মজুদের চেষ্টা করছে, যা খতিয়ে দেখছে সরকার। পাম্প মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, তারা তো আসলে স্টোর করার যদি প্রবণতা কারো থাকে, তারা মনে করছেন যে দাম যে কোনো মুহূর্তে বেড়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের আকাশপথে যাতায়াতের টিকিট প্রতি বাড়ছে 1000 থেকে 1200 টাকা। জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণের পর থেকেই এভিয়েশন খাতে দুশ্চিন্তার কালো মেঘ। মাত্র 4 সপ্তাহের ব্যবধানে 2 দফায় জ্বালানির দাম বাড়ানোয় বিপাকে দেশি এয়ারলাইন্সগুলো। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় দামের এই বিস্তর ফারাক দেশীয় বিমান সংস্থাগুলোকে অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দিচ্ছে। চলতি মাসে 2 দফায় জেট ফুয়েলের দাম বাড়ল 107 টাকা। মাসের শুরুতে লিটারে 17 টাকা বাড়ানো হয়, আর মঙ্গলবার 1 লাফে বাড়ানো হয় প্রায় 90 টাকা। গত বছর মে মাস থেকে মাসিকভাবে দাম সমন্বয় করছে বিইআরসি। এভিয়েশন কোম্পানিগুলো জেট ফুয়েলের দাম বৃদ্ধির এমন সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করছে। এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এই খাতকে বিপন্ন করে তুলবে বলেও দাবি তাদের। আমাদের স্টক থাকা বলতে তেলের দামটা বাড়ানো উচিত হয় না আমি মনে করি। বিআরসি আমাদের কোনো যুক্তিকে গ্রাহ্যতায় না নিয়ে দামটা বাড়িয়ে অলমোস্ট 50% অপারেশনাল কস্ট হচ্ছে জেট ফুয়েল প্রাইস। যদি আমি এয়ারফেয়ার ইনক্রিজ করি, আমার প্যাসেঞ্জার গ্রোথ কমে যাবে। ওভারঅল আসলে আমার ইনকামের উপর একটা প্রভাব পড়বে, আমাদের একটা লস, একটা প্রজেক্ট মানে লস গুনতে হবে। 80% ইনক্রিজ, হুইচ ইজ অ্যাবসার্ড। মানে আমার মনে হয় না বাংলাদেশের এভিয়েশনের ইতিহাসে এই জাম্প কোনোদিন হয়েছে বা আদৌ হবে। তাদের দাবি, দক্ষিণ এশিয়ার অনেক দেশ জেট ফুয়েলের দাম বাড়ায়নি। কয়েকটি দেশ দাম বাড়ালেও হার এত বেশি নয়। তাই বিইআরসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তাদের। পাকিস্তান বাড়ালো 24%, মালদ্বীপ বাড়িয়েছে 18%, ইন্ডিয়া বাড়ায়নি, নেপাল বাড়ায়নি। কিন্তু আমাদের সাফিসিয়েন্ট স্টক থাকার পরেও আমরা মনে করি যৌক্তিক না। তো বর্তমানে ইন্টারন্যাশনাল রুটে 80% মার্কেট শেয়ার বিদেশি ক্যারিয়ারের কাছে আছে, আর বাকি 20% হচ্ছে দেশীয় ক্যারিয়ারের কাছে। আর এই ধরনের সিদ্ধান্ত আমি বলবো সেটাকে যদি ডে বাই ডে আরও রিডিউস করে নেয়, নিচের দিকে নামিয়ে দেয়, সেটাও আসলে অসম্ভব কিছু হবে বলে আমার মনে হয় না। এটা আস্তে আস্তে ফেস টু ফেস করানো যেতে পারতো। আপনার 18 টাকা বেড়েছে, হয়তো আরো অল্প কিছু অ্যাড করা যেতে পারতো। কিন্তু 1 লাফে 90 টাকা একদম পুরো ফুয়েলের বার্ডেনটাই শুধু এয়ারলাইনের উপরে ফেলানো, এটা আমার কাছে মানে অচিন্তনীয় এবং অবাস্তব একটা ব্যাপার মনে হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 112 টাকা 41 পয়সা থেকে বাড়িয়ে 202 টাকা 29 পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটার প্রতি দাম বেড়েছে 89 টাকা 88 পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে লিটার প্রতি জেট ফুয়েলের দাম প্রায় 79% বাড়ানো হয়েছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এ সময় বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নিস্তব্ধ এক রাত, যে রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। পাকিস্তানি পেশাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। নির্মম 25 মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। আজ সেই ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে শহীদদের বিনম্র চিত্তে স্মরণ করছে বাংলাদেশের মানুষ। বিস্তারিত তাজনুর ইসলামের রিপোর্টে। 25 মার্চ
1971 দুঃস্বপ্নের মতো এক রাত। নিরস্ত্র মানুষের উপর সেদিন নেমে এসেছিল আগুন আর গুলির ঝড়। ঢাকা শহর জুড়ে শুরু হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। তাদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভূখণ্ড, তার মানুষ আর মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করে দেয়া। ভয়াল সেই রাতে হঠাৎ করে বদলে যায় সবকিছু। অন্ধকারে ঢেকে যায় শহর, চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে। লাশের স্তূপ বলতে যা বোঝায় সেরকমই। ধরেন যে গোটা 25 লাশ আছে, সেখানে আমাদের বন্ধুর হেলালুর রহমান চিশতির লাশও ছিল। ওখান দিয়ে একটা রাস্তা ছিল তখন ব্রিটিশ কাউন্সিলে যাওয়া, ব্রিটিশ কাউন্সিল মাঝ দিয়ে সলিমুল্লাহ হলে যাওয়া। ব্রিটিশ কাউন্সিলে 8 জন পুলিশ ছিল, 8 জন পুলিশকে হত্যা করেছে। ওদের কিন্তু কবর ব্রিটিশ কাউন্সিলের ভিতরে আছে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে শহর, প্রজন্ম, জীবনের গতি, কিন্তু সেই স্মৃতির গভীরতা কি হারিয়ে গেছে? মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অসামান্য গ্রন্থ 266 দিনের স্বাধীনতা, নিজের লেখা বইটি এখনও উল্টে পাল্টে স্মৃতি হাতড়ান বীর মুক্তিযোদ্ধা নুরুল কাদির। বয়সের ভারে খানিক ঝাপসা হয়েছে স্মৃতির ভাণ্ডার, মানুষপটে তবুও জলজ্বলে 25 মার্চের কাল রাত। আমি সমস্ত ঢাকা টাউনের বিভিন্ন ইউনিয়নে যে এই সেই ব্যারিকেড সৃষ্টি করার জন্যে সবাইকে অনুরোধ করার পরে রাজাবাগে পুলিশ লাইনের কাছে এসেছি, তখন আর কি পাকিস্তান আর্মিরা ফায়ারিং শুরু করলো। স্বাধীনতার এত বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু সেই গল্প কতখানি পৌঁছচ্ছে নতুন প্রজন্মের কাছে? এখানে আমরা আসলে ওই যে আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের কথাটা মনে হয়, সেই সময়কার স্মৃতিগুলো মনে হয়। আর কত তখন মানুষ কত মানে সংগ্রামীভাবে মানে মরবো বাঁচবো সেই ভাবনা করেনি, যুদ্ধে নামাইছে আমরা দেশটা স্বাধীন করব। আসলে একটা মনটা আবেগীয় হয়ে যায়। সেই ক্ষেত্রে ওরা তো অবশ্যই বাসায় সবসময় মুক্তিযুদ্ধের কথা বলা হয়, বলি, যারা স্টাডিও করে। ছাত্র সমাজ ছিল অগ্রগামী, তারা সচেতন এবং দেশের সব কিছু তারা বুঝতো, এই জন্যই তারাই সংগঠিত করেছে পুরো আমাদের দেশের কৃষককে, শ্রমিককে, জনতাকে। 25 মার্চের কালরাত আমাদের শেখায় অন্যায়, দমন আর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে। সময় চলে যায়, প্রজন্ম বদলায়, কিন্তু দায় থেকে যায় ইতিহাসের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবির মাঝেই ইরানে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবার শুধু রাজধানী তেহরানেই ঘটল 12 জনের প্রাণহানি। এছাড়া অন্যান্য শহরে চালানো হামলায় হতাহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় কমপক্ষে 33 জনের প্রাণ গেছে। জবাবে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলের মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। উত্তরাঞ্চলেও পাওয়া যায় ক্ষয়ক্ষতির তথ্য। এছাড়া আরব আমিরাতে ইরানের হামলায় মরক্কোর এক নাগরিক নিহত হয়েছেন। মুখে কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরান ঘিরে ভেতরে আরও বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা পাঠাচ্ছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের বিশেষ ফোর্স 82তম এয়ারবর্ন ডিভিশনের 3টি ব্যাটালিয়ন থেকে প্রায় 3000 সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। স্থল অভিযানে পারদর্শী 2500 মেরিন সেনাও রয়েছে মধ্যপ্রাচ্যের পথে। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে কিছুটা নরম সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলোচনার মাধ্যমে ইরানের সাথে বিরোধ নিষ্পত্তির ইঙ্গিত দিলেও অবশ্য রণক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। এখনও ইরান জুড়ে লাগাতার জোরালো হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এবার ওয়াশিংটনের পরিকল্পনায় মিলল অভিযানের পরিধি আরও বাড়ানোর আভাস। নতুন করে মধ্যপ্রাচ্যে বিশেষ ফোর্স 82তম এয়ারবোর্ন ডিভিশনের 3টি ব্যাটালিয়ন থেকে কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা প্রায় 3000।
82তম এয়ারবোর্ন ডিভিশনের কুইক রিঅ্যাকশন ফোর্স নামে বিশেষ এক বাহিনী রয়েছে, যাদের মাত্র 18 ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েন করা সম্ভব। তাদের কবে নাগাদ মধ্যপ্রাচ্যে পাঠানো হবে সেটি জানায়নি মার্কিন সূত্র। কোন দেশে হবে অবস্থান সে বিষয়েও কোনো তথ্য দেয়া হয়নি। এর আগে সম্প্রতি উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলিকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় 2500 মার্কিন সেনা, যারা এরই মধ্যে সিঙ্গাপুর পার হয়েছে। 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা জরুরি সংকট মোকাবেলায় দ্রুত স্থল অভিযানের জন্য প্রশিক্ষিত। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে 50,000 মার্কিন সেনা। ধারণা করা হচ্ছে মূলত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতেই এই সামরিক তোড়জোড় ওয়াশিংটনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মাত্র 18 ঘন্টার মধ্যেই মোতায়েন করা সম্ভব পৃথিবীর যে কোনো প্রান্তে। সক্ষমতা রয়েছে শত্রুপক্ষের ভূখণ্ড কিংবা দুর্গম এলাকায় জোরপূর্বক প্রবেশের। মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর গুঞ্জন ঘিরে আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর 82তম এয়ারবর্ন ইনফ্যান্ট্রি ডিভিশন। ধারণা করা হচ্ছে অঞ্চলটিতে মোতায়েনের জন্য বেছে নেওয়া হয়েছে এই ইউনিটকে, যাদের প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধ এমনকি গালফ ওয়ারের অভিজ্ঞতাও রয়েছে। জয়েন্ট ফোর্সিবল এন্ট্রি কিংবা জেএফই এক ধরনের বিশেষ সামরিক অভিযান, যা শত্রুপক্ষের ঘাঁটি বা স্থাপনা দখল নেওয়ার জন্য পরিচালনা করা হয়। ঠিক এই কাজের জন্যই যেন তৈরি মার্কিন সেনাবাহিনীর এলিট 82তম এয়ারবোর্ন ইনফ্যান্ট্রি ডিভিশন। ইউএস আর্মির অন্যতম শক্তিশালী একটি ইউনিট এটি, যার মূল পারদর্শিতা এই কৌশলে। 82তম এয়ারবোর্ন ডিভিশনের বিশেষ এক বাহিনী রয়েছে। কুইক রিঅ্যাকশন ফোর্স নামে সেই বাহিনী নির্দেশ পাওয়ার মাত্র 18 ঘন্টার মধ্যেই বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েন হতে পারে, যে কারণে এটিকে ডাকা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের ইমিডিয়েট রেসপন্স ফোর্সের কেন্দ্রবিন্দু হিসেবে। এই এয়ারবোর্ন ডিভিশনের প্রতিটি সেনা সদস্যকে প্যারাজাম্পে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয়। বিশ্বের যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতি এবং আবহাওয়ায় প্যারাশুট নিয়ে জাম্প করার সক্ষমতা রয়েছে এই ডিভিশনের সদস্যদের, যার কারণে এটি ডেট ফ্রম অ্যাবাভ এই মূলমন্ত্রে উজ্জীবিত। এই বিশেষ বাহিনীর জন্য রয়েছে প্রচলিত অস্ত্রের স্পেশাল ভার্সনও। M4 কার্বাইনের পাশাপাশি M240, M249 মেশিন গান এবং ম্যাশ শটগান ব্যবহার করে থাকে এরা। প্রায় 100 বছর ধরে দেশে এবং দেশের বাহিরে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষায় নিয়োজিত 82তম এয়ারবর্ন ইনফ্যান্ট্রি ডিভিশন। 2 বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ রয়েছে বাহিনীটির সদস্যদের। বর্তমানে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে মোতায়েন রয়েছে এই এয়ারবর্ন ডিভিশন, যেখানে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশেষায়িত বাহিনীও মোতায়েন রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। আরও একবার আমন্ত্রণ, দেখছেন সব খবর। দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অবিলম্বে কার্যকরভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আইন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে রুহুল কুদ্দুস কাজলের। দুপুরে হাইকোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন তিনি। জনগণ যেন কষ্টহীনভাবে ন্যায় বিচার পায় সেই লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি। এছাড়া সারা দেশে অ্যাটর্নি সার্ভিসকে আরও আধুনিক ও যুগোপযোগী করতেও কাজ করবেন বলে জানান নতুন অ্যাটর্নি জেনারেল। সর্বাগ্রে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে যেন মানুষের সেই প্রত্যাশাটা পূরণ হয়, মানুষের ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার সেটা যেন সুনিশ্চিত করা হয়। তো আমার প্রাথমিক এবং অন্যতম লক্ষ্য হবে যে মানুষের ন্যায় বিচার প্রাপ্তিটাকে সুনিশ্চিত করা। মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে 119 কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুদক। বুধবার মামলাটি তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ এই আবেদন করেন। আসামির উপস্থিতিতে এই সংক্রান্ত আবেদনের উপর শুনানির জন্য আগামী 9 এপ্রিল ধার্য করেছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনুদ্দিন চৌধুরী। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাজধানী পল্টন থানার মানব পাচার সংক্রান্ত এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
133টির মধ্যে 120টি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অন্যদিকে সরকারি দলের বিরুদ্ধে গণভোট অধ্যাদেশ বাতিলের অভিযোগ তুলেছে বিরোধী দল জামায়াত। পাশাপাশি দুদক ও পুলিশ কমিশন সহ অন্তর্বর্তী সরকারের 18 থেকে 20টি অধ্যাদেশে সংশোধনী আনারও অভিযোগ তোলেন তারা। যদিও সেসব নাকচ করে অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন বলেছেন, বৈঠকে এই সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি, বরং মিথ্যাচার করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা। অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু হয় বুধবার দুপুর 3টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে। কমিটির সদস্য না হলেও বিরোধী দলের প্রস্তাবে বৈঠকে যোগ দেন জামায়াত দলীয় এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান। বিচার বিশ্লেষণ চলে অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ নিয়ে। প্রায় 2 ঘন্টার বৈঠকে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা। সরকারি দলের পক্ষ থেকে 120টি অধ্যাদেশ নিয়ে ঐক্যমত হয়েছে জানালেও বিরোধী দল বলছে সংখ্যাটা 115। 120টার উপরে একমত হয়েছে যে করা বা না করা। জুলাই সনদের শর্তই হলো 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে। ওনারা সংশোধনী নিজেরাই আনছে, আবার যেটা এই সংশোধনী সহ একমত, আমরা একমত হয়ে গেছি। আবার আমরা কোনোটায় সংশোধনী দিয়েছি, সেটা সংশোধনী সহ একমত হয়েছে। তো অলমোস্ট আমরা 115টার মতো কম বেশি এটা আমরা সবাই একমত হয়ে গেছি। তবে কমিটিতে থাকা সরকারি দলের সদস্যদের বিরুদ্ধে গণভোটের অধ্যাদেশ রহিতকরণের প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন বিরোধীরা। পাশাপাশি কিছু অধ্যাদেশে সংশোধনী এনে কমিটিতে উত্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তারা। যদিও এসব অভিযোগকে মিথ্যাচার বলে মন্তব্য করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। গণভোট বিল আনছেন ওনার এটা রহিতকরণের জন্য, তা আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। সংশোধনী প্রস্তাব হিসাবে এখানে অধ্যাদেশ হিসেবে আনছেন যে দুর্নীতি দমন কমিশনের এই যে সার্চ কমিটি ইত্যাদিতে কিচ্ছু থাকবে না, সরকার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেবে। গণভোটে এখতিয়ার বহির্ভূতভাবে করা হয়েছে কি হয়নি এটা কম্পিটেন্ট কোর্ট এটা ডিক্লেয়ার করবে, আমরা তো এখানে ডিক্লেয়ার করার কেউ না। আমরা এটা রহিত করারও প্রস্তাব করি নাই, আমরা এটাকে রাখারও প্রস্তাব করি নাই। আমরা বলেছি সংবিধানের আলোকে এগুলো আলোচনা করতে হবে। দুদকের যে অধ্যাদেশ, সেই সঙ্গে পুলিশ কমিশনের যে অধ্যাদেশ, সেখানে আপনারা কি কোনো সংশোধনী এনেছেন আপনারা নিজেরা? আমরা এখন কোনো সংশোধনী আনি নাই, আমরা ওনাদের ভাবে বলেছে, তবে ওনারা আজকেও কোনো বিষয়ে আপত্তি উত্থাপন করে নাই। 133টি অধ্যাদেশকে 3টি ভাগে বিভক্ত করেছে বিশেষ কমিটি। সেসব অধ্যাদেশ নিয়ে কমিটিতে ঐক্যমত হবে না তা পরবর্তী আলোচনার জন্য সংসদে উত্থাপনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। একটা ভাগ হচ্ছে অধ্যাদেশগুলো যেভাবে উত্থাপিত হয়েছে, প্রণীত হয়েছিল সেভাবে পাশ করা, আর কিছু কিছু অধ্যাদেশের বিষয়ে কিছু সংশোধনী সহ বিল উত্থাপিত হবে, সেগুলো সংশোধনী সহ পাশ হবে। আর কিছু কিছু বিষয়ে একমত না হলে সেগুলো এই সেশনে ল্যাপস হয়ে যাবে, পরে যদি প্রয়োজন হয় সেটা বিল আকারে পরবর্তী সেশনে উত্থাপন করা যাবে। আগামী রবিবার রাতে হবে পরবর্তী মুলতবি বৈঠক। 2 এপ্রিল সংসদের কাছে অধ্যাদেশ নিয়ে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রিএজেন্টের মেয়াদ নেই, জাল স্বাক্ষরে তৈরি হয় রিপোর্ট। নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স, এমন নানা অনিয়মের প্রমাণ মেলায় রাজধানী চানখারপুলের 5টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরিমানা করা হয়েছে 2টি প্রতিষ্ঠানকে। সকালে এই এলাকার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মেডিকেলের কাছেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। ল্যাবে কাজ করা ব্যক্তির নাম আবির, কিন্তু একটু আগেই দেয়া রিপোর্টে স্বাক্ষর করা ব্যক্তি আল মামুন, অথচ তিনি ঈদের ছুটিতে। আর যে চিকিৎসকের নাম ও সিল ব্যবহার করা হয়েছে তিনিও আসেন না অনেক দিন। আপনি যে আল মামুন নামে সিগনেচার করেছেন সেটা কি হবে? ল্যাবের ফ্রিজে পাওয়া যায় মেয়াদ শেষ হওয়া রিএজেন্ট। আল্ট্রাসনোগ্রাফি করা চিকিৎসক ভুলে গেছেন বিএমডিসির নিবন্ধন নম্বর। কত আপনার মুখস্থ নাই, আমার একটু দেখে বলতে হবে। এখানে আমার কাগজপত্র জমা দেওয়া আছে। পরে এই ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধ ও 1 লাখ টাকা জরিমানা করে স্বাস্থ্য অধিদপ্তর।
50 শয্যার অথেন্টিক হাসপাতালের চিকিৎসক একজন, তাদের ডায়াগনস্টিকেও স্বাক্ষর জাল করা হয়েছে, পরে সেটি বন্ধ করে দেয়া হয়। তানজিন নাহার এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন? না, উনি নেই, উনি তো গভর্নমেন্ট ডাক্তার। রিপোর্ট হলো কিভাবে ওনার নামে? ওনার নামই হয়নি, ওনার নামের উপরে ওনার নাম তো আমাদের প্যাডের মধ্যে লেখাই থাকে। লাইসেন্স না থাকায় প্রাইম টিজির ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় 60,000 টাকা। কাগজগুলো কিন্তু সামনে আসছে রাখা, ওখানে স্যার একটু দেখলে মনে ভালো হয়। আমাদের ট্রেড লাইসেন্স তো স্যার আছে। এছাড়া বন্ধ করে দেয়া হয় আহমেদ স্পেশালাইজড হাসপাতাল এবং অ্যাক্টিভ ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক। আমাদের অভিযানের উদ্দেশ্য সংশোধন, কোনো বন্ধ করা না। কারণ এক স্বাস্থ্যসেবা বন্ধ করে দিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জনগণ ভুক্তভোগী হবে, সেটা আমরা কখনোই চাই না। সরকারের উদ্দেশ্য সেটা না। আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি, সবাইকে সতর্ক করছি এবং বন্ধ করাও একটা সতর্কতা। অভিযানে হাসপাতালের একজন কর্মচারী ও এক দালালকে আটক করা হয়। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে মানুষের ভিড় বেড়েছে নৌ ও রেলপথে। চাঁদপুর থেকে ঢাকা সহ বিভিন্ন রুটে লঞ্চগুলোতে বেড়েছে যাত্রী চাপ। প্রতিদিন অর্ধশতাধিক লঞ্চ যাত্রী বোঝাই করে ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। তবে ভাড়া কমানোর সরকারি নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। লঞ্চ কর্তৃপক্ষের দাবি, আগে থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কিছুটা কম নেওয়া হতো, এখন 10% ছাড় সমন্বয় করে ভাড়া নির্ধারণ করা হচ্ছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএফ। এদিকে পূর্বাঞ্চল রেলপথে রাখাউড়া জংশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন রুটে আন্তনগর বা মেল ট্রেনে ঝুঁকি নিয়ে উঠছেন অনেকে। দুর্ঘটনা এড়াতে ছাদে না ওঠার জন্য মাইকিং করা হচ্ছে প্ল্যাটফর্মে। বিভিন্নভাবে যাত্রীদের সতর্ক করছে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। বহু হতাহতের শঙ্কা। উদ্ধার কাজে যোগ দিয়েছেন উদ্ধারকারী জাহাজ হামজা। আমরা এই বিষয়ে আরও জেনে নিতে চাই। সহকর্মী রুবেলুর রহমান এখন যুক্ত হচ্ছেন আমার সাথে। রুবেল, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? উদ্ধার কার্যক্রম সম্পর্কে জানতে চাই। রাজবাড়িতে মনে হয় ফেরি ডুবে আছে। রুবেলুর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই মুহূর্তে উদ্ধার তৎপরতা সম্পর্কে জানতে চাই আপনার কাছে, কি তথ্য আছে সবশেষ? নদীতে পড়ে যাওয়ার পরপরই স্থানীয় ছিলেন, তাদের সহযোগিতায় কিন্তু 8 থেকে 10 জন মানুষকে উদ্ধার করা গেল। বাকি যাত্রীরা কিন্তু সেই বাসের সঙ্গে সঙ্গে নদীতে তলিয়ে যান। এখন পর্যন্ত কিন্তু মৃত যাত্রীকে উদ্ধার করতে পেরেছেন বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি, ট্রান্সপোর্ট প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তাজনিত কারণে সাধারণ উৎসুক জনগণ নদীর পাড়ে ভিড় করছেন এবং এই বাসের যে সকল যাত্রীরা ছিলেন তারা খবর পাওয়ার পরে কিন্তু নদীর পাড়ে এসে জড়ো হচ্ছেন, নদীর পাড়ে আহাজারি করছেন এবং তাদের স্বজনদের খোঁজারও চেষ্টা করছেন। সব মিলে কিন্তু উদ্ধারকারী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সবাইকে কিন্তু বেগ পেতে হচ্ছে উদ্ধার তৎপরতা চালাতে। আর যেহেতু বিকেলে ঘটনাটি ঘটেছে সন্ধ্যা, এখন কিন্তু আলো স্বল্পতা নিয়ে এখানে একটি জটিলতা তৈরি হয়েছে। তারপরও কিন্তু উদ্ধারকারী জাহাজে হামজার যে নিজস্ব আলোক ব্যবস্থা সেটির মাধ্যমে কিন্তু উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং নদীতে তাদের যে ডুবুরি টিম রয়েছেন সেই ডুবুরি টিম ইতিমধ্যে কিন্তু নদীতে নেমে বাসটি ট্র্যাকিং করা, যে শনাক্ত করা বাসটি কোন পজিশনে রয়েছে সেটি কিন্তু তারা শনাক্ত করেছেন এবং তারাও চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে যেন বাসটিকে তোলার। সর্বোপরি স্থানীয়রা যেটি বলছেন, বরাবরই অতীতেও একাধিক বড় বড় ঘটনা কিন্তু পদ্মা নদীতে ঘটেছে, কিন্তু নিজস্ব যে দৌলতদিয়া প্রান্তে ডুবুরি দল বা উদ্ধারকারী জাহাজ রাখার যে ব্যবস্থাটি সেটি কিন্তু আজ পর্যন্ত তারা দেখেনি। যার কারণে কিন্তু যখন ঘটনাটি ঘটেছে তারপর করে যদি এই উদ্ধার তৎপরতা শুরু করা যেত তাহলে হয়তো হতাহতের সংখ্যাটা অনেক কমছে। আমরা যেটি জেনেছি, এই বাসটিতে কিন্তু নারী শিশু সহ অনেক যাত্রী ছিলেন, সে কারণে কিন্তু হতাহতের সংখ্যা কিন্তু বহু হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং স্থানীয়রা সেটি ধারণা করছেন। এবং যখন ঘটনাটি ঘটে সেই মুহূর্তে কিন্তু জানালা বা দরজা দিয়ে বাসে
10 জন যাত্রী কিন্তু লাফিয়ে নদীতে পড়েছেন এবং তাদেরকে কিন্তু তারা উদ্ধার করতে পেরেছেন। তারপরে কিন্তু আর কোনো যাত্রীকে তারা উদ্ধার করতে পারেনি এবং উদ্ধার তৎপরতা শুরু হওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উদ্ধারকারী হামদার যারা উদ্ধারকারী রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত যে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে দেননি। পাশাপাশি প্রশাসনের যারা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তারা শুধু একটা বিষয় বলছেন যে সর্বশেষ পরিস্থিতি কি আসলে তারা সেটা জানার চেষ্টা করছেন এবং উদ্ধার তৎপরতা যেন কোনো গাফিলতি না হয়, যেন কোনো ত্রুটি না থাকে সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং সর্বোপরি যানবাহন রক্ষায় যা যা করণীয় দরকার সেটি কিন্তু তারা করার জন্য চেষ্টা করছেন। যদি বলি এই রাজবাড়ী গলন্দর দোলের যে 3 নম্বর ফেরিঘাট বিকাল 5:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনা ঘটার পরপরই কিন্তু স্থানীয় জনগণ বা অন্যান্য যারা এই গাড়িতে যাত্রীবাহী গাড়িতে যারা ছিলেন তাদের যারা আত্মীয় স্বজনরা খবরটি জানার পরে কিন্তু এই নদীর পাড়ে ভিড় করছেন তাদের স্বজনদের জন্য এবং আহাজারি করতেও আমরা দেখেছি। তো সবাই একটি বিষয় করছেন যে উদ্ধার তৎপরতা যত দ্রুত চালানো যাবে তত দ্রুত উদ্ধার করা যাবে, বাসটিকে উদ্ধার করা যাবে, হয়তো প্রাণহানির সংখ্যাটা অনেকটা কমে আসবে। তবে অনেকে ধারণা করছেন যেহেতু ঘটনা ঘটার প্রায় 1 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেছে সেক্ষেত্রে প্রাণহানির সংখ্যাটা অনেক অংশে বেড়ে যাবে বলে তারা ধারণা করছেন। তারপরেও তারা মহান আলামিনের কাছে তারা কামনা করছেন যেন এই প্রাণহানি সংখ্যাটা যেন কমে এবং এই যারা যাত্রী গাড়িতে ছিলেন নিখোঁজ হয়েছেন তাদের যেন দ্রুতই তারা উদ্ধার করতে পারেন এবং তাদের যে পরবর্তী যে সকল ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সেটি তারা করতে পারেন। আমি ঘাটের কর্মরত যিনি টিসি কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং যা যা করণীয় সেখানে তাদের পক্ষ থেকে সেটি করা হচ্ছে। এছাড়া নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেই উদ্ধার কাজে যুক্ত হয়েছেন এবং তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং উৎসুক জনতার যে ভিড় সেই ভিড় সামলাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দিকটা সেটি কিন্তু আসলে ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। তারা কিন্তু বরাবর তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু নদীর পাড় থেকে তাদেরকে সরে যেতে, তাদের উদ্ধার কাজ চালিয়ে যেতে সহযোগিতা কামনা করছেন এবং আমরা দেখেছি হ্যান্ড মাইকের মাধ্যমে তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। রুবেল, এই বাসটি কোথা থেকে ঢাকায় আসছিল এবং আনুমানিক কতজন যাত্রী থাকতে পারে বাসে? কারণ ঈদের পরে ছুটি শেষে সবাই আসছেন, মোটামুটি বাসে যাত্রীর সংখ্যা বেশি থাকার কথা। এই বাসটি মূলত এই সৌহার্দ্য পরিবহন বাসটি মূলত রাজবাড়ী থেকে পরিচালিত হয়। এই বাসটি কুষ্টিয়ার কোকসা থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যান এই দৌলতদিয়া পাটুরিয়া রুটে। আমরা যেটি জেনেছি এখন পর্যন্ত এই বাসটিতে 50-60 জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। যেহেতু ঈদের মৌসুম, কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে, সেক্ষেত্রে একটু বাড়তি চাপ রয়েছে বলে আমরা যেটি জেনেছি। 50 থেকে 60 জন যাত্রী থাকার কথা আমরা শুনেছি এবং স্থানীয় যারা যখন ঘটনাটি ঘটে যায় তখন বাসটি নদীতে পড়ে যায়, স্থানীয় যারা ছিলেন তারাও কিন্তু ঠিক একই কথা বলছেন যে বাসটিতে প্রায় পুরো বাসটিতে যাত্রী ভরপুর ছিল এবং কোনো যাত্রী কিন্তু ওই বাসটি নদীতে পড়ার আগে নামতে পারেননি এবং নদীতে পড়ার সময় 4-5 জন লাফিয়ে নদীতে পড়েছেন, তাদেরকে শুধুমাত্র তারা উদ্ধার করেছেন এবং 10 থেকে কেউ বলছেন 10 জন, কেউ বা বলছেন 13 জন, এই 10 থেকে 13 জনের মধ্যে 13 জনকে তারা উদ্ধার করতে পেরেছেন। বাকি সবাই কিন্তু ওই বাসের মধ্যে অথবা নদীতেই তলিয়ে গিয়েছে। তো এবং তারা বলছেন এই বিপুল সংখ্যক যাত্রী প্রাণহানির সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে সকলেরই একটি বিষয় কাম্য করছেন যে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শেষ করতে পারলে এই প্রাণহানির সংখ্যাটা অনেকটাই কমে আসবে বলে তাদের ধারণা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উদ্ধারকারী জাহাজ হামজা সহ যারা এই কাজে যুক্ত হয়েছে সবাই সেই চেষ্টাটাই করছেন বলে আমরা দেখেছি এবং ঘটনাটা বিকেল 5:30টার দিকে ঘটনা ঘটার পরপরই কিন্তু দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ হামজা সহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই উদ্ধার কাজে যুক্ত হয়েছেন এবং উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা হতাহতের যে সংখ্যা সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে কোনো মাধ্যম থেকে আমরা জানতে পারিনি। আমরা সব সার্বক্ষণিক বিষয়টি জানার চেষ্টা করছি এবং সবার সঙ্গে
থেকে জানার বিষয়টি চেষ্টা করছি যে আসলে কোনো হতাহত সংখ্যা আছে কিনা। রুবেলুর, এই দুর্ঘটনার বিষয়ে বিআইডব্লিউটিএ কি বলছে? অবহেলা আসলে কার ছিল? বাসটি ফেরিতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার এরকম ঘটনা কিন্তু সচরাচর আমরা দেখতে পাইনি, বা এরকম কোনো ঘটনা আমরা কখনো শুনিনি। ফেরিতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার কারণ আসলে কি? শাওন, বিআইডব্লিউটিএ কৃষি কর্মকর্তার সঙ্গে যার সঙ্গে কথা বলেছি তিনি আসলে বলছেন ঘটনাটি কিভাবে ঘটেছে বিস্তারিত না জেনে আসলে তারা বলতে পারছেন না। তবে ওনারা যেটি বলছেন যে বাসটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সম্ভবত নদীতে পড়ে গিয়েছেন। তারপরেও তারা এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং তদন্ত কমিটি গঠন করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে তারা এই বিষয়ের যে সর্বশেষ কি কারণে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি হয়তো তারা আমাদেরকে জানাবেন বলে এটি আমাদেরকে জানিয়েছেন। এবং তারা একটি বিষয় বলেছেন যে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক যখন ব্রিফ করা হবে তখন এই বিষয়টি সবার সামনে জানানো হবে বলে আমাদেরকে জানিয়েছে। রুবেলুর, আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কিছু ভিডিও চিত্র আমাদের কাছেও এসেছে। এই দুর্ঘটনার পরপরই অনেককেই আমরা সাঁতরে তীরে উঠতে দেখেছি। ভেতরেও অনেকেই নিশ্চয়ই আটকা পড়ে আছেন, যেমনটি আপনিও বলছেন। এবং ইতিমধ্যেই 1 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। তারপরও আমরা আসলে প্রত্যাশা করছি যারা আছেন কোনোভাবে কোনো মিরাকল ঘটুক, সবাই জীবিত ফেরত আসুক আমাদের মাঝে। রুবেলুর, অনেক ধন্যবাদ আপনাকে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। দর্শক, সব খবর থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। লেমনি রিফ্রেশিং স্বাদের ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। বিশ্বসেরা জার্মান মেশিনে এবং বেলজিয়ামের প্রযুক্তিতে তৈরি ঝকঝকে নাসির বেলজিয়াম মিরর গ্লাস। ঢেউবিহীন মজবুত নাসির বেলজিয়াম মিরর গ্লাস। 20 years of excellence in glass innovation. প্রিয় ডেজার্ট কিংবা এক গ্লাস দুধ, ফার্ম ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। প্রতিটি ফার্ম ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার 500 গ্রাম প্যাকের সাথে একটি আকর্ষণীয় ডেজার্ট বল ফ্রি। লুফে নিন আজই। দেশের মাটিতে ফলানো খাঁটি ধানের ব্র্যান্ড থেকে সর্বাধুনিক প্রক্রিয়ায় পরিশোধন করে নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করি ফ্রেশ রাইস ব্র্যান অয়েল। এর গামা ও রাইজোনাল কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আপনার হার্টের লাইফলাইন থাকে অটুট। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। Pour it and feel the blast. Powerful peach, strawberry and adventurous apple. The beast inside. Feel the beast. Wild brew. ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। দেশের জন্য দেশপ্রেমিক হওয়া ছাড়া অপশন নাই। দুধ চায়ের জন্য মিল্কল্যান্ডও ঠিক তাই। নির্বাচনে দুধ চায়ের টেস্ট মিল্কল্যান্ডেই বেস্ট। আমার ভালোবাসা জুড়ে আছে, ভাবছেন কে? যমুনা গ্যাস স্টোভ, সর্বাধুনিক পিজো ইলেকট্রিক ইগনিশন ও ব্রাস বার্নার ক্যাপ, যা নিশ্চিত করে নিরাপদ রান্না। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। না, বাবার কথা শোনো, কাচ্চি আর মোজো। তুই বাবার কথা শোন, খিচুড়ি আর মোজো। খাবারের পছন্দ ভিন্ন হলেও মোজোর বেলায় সবাই এক। তোমার তো কোনো গার্ডিয়ান নাই, তাই না? আম্মা আছে। আরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফে ক্যাশের কোনো লেনদেন নাই, 100% ক্যাশলেস। প্রিমিয়াম জমা কিংবা ক্লেম সেটেলমেন্ট সবকিছুই মোবাইল অথবা ব্যাংকে। দেশের জন্য দেশপ্রেমিক হওয়া ছাড়া অপশন নাই। দুধ চায়ের জন্য
মিল্কল্যান্ডও ঠিক তাই। নির্বাচনে দুধ চায়ের টেস্ট মিল্কল্যান্ডেই বেস্ট। আর একবার আমন্ত্রণ, দেখছেন সব খবর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলের সাক্ষাৎকারে এমনটি জানান তিনি। বলেন, সরকার প্রকৃত সংসদীয় গণতন্ত্রের চর্চায় আগ্রহী। রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ আয়োজনের গণতান্ত্রিক অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন, এই অধিকার চর্চায় জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এ সময় রাষ্ট্রদূত রেটো রেংলে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, মানি লন্ডারিং এর মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে সুইজারল্যান্ড তাদের সহযোগিতা জোরদার করতে পারে। কর্মস্থলে 15% সংবাদকর্মী যৌন হয়রানির শিকার। পুরুষদের তুলনায় নারীরা বেশি ভুক্তভোগী। সকালে রাজধানীর একটি হোটেলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট রেসপন্স প্রোটোকল ফর মিডিয়া প্রফেশনালস উত্থাপন অনুষ্ঠানে এই পরিসংখ্যান তুলে ধরা হয়। সেই অনুষ্ঠানে বলা হয়, 2025 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ জরিপ চালায়। যেই জরিপে দেশের 339 জন সংবাদকর্মী অংশ নেন, যাদের 15% জানিয়েছেন কর্মস্থলে কোনো না কোনোভাবে তারা যৌন হয়রানির শিকার হয়েছেন। নারীদের 60% মৌখিক, 48% অনলাইন এবং 24% শারীরিক হয়রানির শিকার। পুরুষদের ক্ষেত্রে এই হার 7 থেকে 15% পর্যন্ত। নাম প্রকাশে অনিচ্ছুক 7 জন নারী এবং 2 জন পুরুষ ধর্ষণের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে জানানো হয়, বেশিরভাগ ঘটনায় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দুর্বল থাকায় মেলেনি ন্যায় বিচার। অনেক ক্ষেত্রে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। ডাক বিভাগকে রেভিনিউর অংশ হিসেবে 13,82,470 টাকা দিল মোবাইল ব্যাংকিং সেবা নগদ। 2024 সালে জানুয়ারি থেকে 2025 সালে জুন পর্যন্ত রেভিনিউ ভাগাভাগির অংশ হিসেবে এই অর্থ প্রদান করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার আগারগাঁও ডাক ভবনে চেক হস্তান্তর করেন নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ। অনুষ্ঠানে ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী ডাক বিভাগের আর্থিক বিনিয়োগ নেই, তবে রেভিনিউয়ের 51% ডাক বিভাগ পাবে, বাকি 50% নগদ লিমিটেড রাখবে। ডাক বিভাগের মহাপরিচালক বলেন, নগদের মাধ্যমে ক্যাশলেস লেনদেনে গ্রাহকের উৎসাহ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 1 বছরের বেশি সময় আটকে রাখার পর এক মার্কিনীকে মুক্তি দিল তালেবান সরকার। মঙ্গলবার ডেনিস কোয়েল নামের ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়। বিবৃতিতে তালেবান সরকার জানায়, এক চিঠিতে মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে সন্তানের মুক্তির আবেদন জানান ডেনিসের মা। তার আবেদনের প্রেক্ষিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। চলতি মাসের শুরুতে মার্কিন নাগরিকদের অন্যায়ভাবে আটকের অভিযোগ তুলে আফগানিস্তানের নিন্দা জানায় ওয়াশিংটন। এমনকি মার্কিন পাসপোর্টধারীদের জন্য আফগানিস্তান ভ্রমণে নিষেধাজ্ঞা জারির হুমকিও দেয় ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পর্যায়ে জরুরি জ্বালানি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। মঙ্গলবার এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। নির্বাহী আদেশে জানান, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। জরুরি অবস্থা জারির কারণে অর্থনীতি রক্ষায় জ্বালানি সংক্রান্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারবে সরকার। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।